ট্রান্সফরমেশন হতে পারে রিপ্রোডাকশনের জন্য। আর তোমরা যেহেতু মাইকোলজি অলরেডি পড়েছো, আর ভাইরাসের ক্ষেত্রে আমরা নতুন করে জেনেছি রেপ্লিকেশন প্রক্রিয়া আমরা ডিটেইলস আলোচনা করব যে কিভাবে একটি ভাইরাস রেপ্লিকেট করে। সেনসিটিভিটি টু অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এর কথা বলা হয়েছে। ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকে সেনসিটিভ, মাইক্রোপ্লাজমা অ্যান্টিবায়োটিকে সেনসিটিভ এবং রিকেটশিয়া অ্যান্টিবায়োটিকে সেনসিটিভ। বাট ফাঙ্গাসের ক্ষেত্রে এরা হলো সেনসিটিভ টু অ্যান্টিমাইকোটিক্স। আর ক্লামাইডিয়া এটা অ্যান্টিবায়োটিক সেনসিটিভ হতে পারে, ইন্টারফারনেও সেনসিটিভ হতে পারে। ভাইরাস এটি অ্যান্টিভাইরাল এজেন্টে সেনসিটিভ হয় অথবা ইন্টারফারনে সেনসিটিভ হয়। ইন্টারফারন কি আমরা এটি আলোচনা করব। আমরা যখন ইন্টারফারেন্স ফেনোমেনন আলোচনা করব তখন ইন্টারফারন সম্পর্কে আলোচনা করব। ইন্টারফারন মূলত ইন্টারফেয়ার করে আর কি, ইন্টারফেয়ার করে, সেটা ভাইরাসের রেপ্লিকেশনে ইন্টারফেয়ার করতে পারে, প্রোটিন সিনথেসিসে ইন্টারফেয়ার করতে পারে, যাই হোক বিভিন্ন জায়গায় ইন্টারফেয়ার করে। ইন্টারফেয়ার করলে পরে ভাইরাসগুলো আর রেপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন করতে পারে। তোমরা কি এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এন্টি মাইক্রোবিয়াল বা এন্টি ফাঙ্গাল এটা কি সেম দুটোই? অ্যান্টি মাইক্রোবিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ফাঙ্গালটা এক ধরনের অ্যান্টি মাইক্রোবিয়াল। মানে এই মাইক্রোবস তো এগুলো সবই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মাইক্রোপ্লাজমা, ক্লামাইডিয়া, রিকেটশিয়া সবই হলো মাইক্রো অর্গানিজম বা সংক্ষেপে মাইক্রোবস বলে থাকি। এই সব মাইক্রোবস এর এগেইনস্টে যে সব কেমিক্যালস ইউজ হয়ে থাকে তাদেরকে আমরা কমনলি বলি অ্যান্টি মাইক্রোবিয়ালস। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন আমরা স্পেসিফিক্যালি বলি অ্যান্টিবায়োটিক, এটাকে আর অ্যান্টি মাইক্রোবিয়াল বলি না। ঠিক আছে? আমার মনে হয় অ্যান্টি মাইকোটিক অর্থাৎ ফাঙ্গাসের ক্ষেত্রে যে ধরনের অ্যান্টি মাইক্রোবিয়াল ইউজ করা হয়ে থাকে সেটাকে বলা হয় অ্যান্টি মাইকোটিক, বাট কমনলি আমরা কে বলি অ্যান্টি মাইক্রোবিয়ালস। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বলো। স্যার আমার মনে হয় যে ও জানতে চেয়েছে যে অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টি মাইকোটিক্স কি সেম কিনা। হ্যাঁ অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি মাইকোটিক্স। অ্যান্টি ফাঙ্গাল আসলে এই কোশ্চেনটাই বলতে চাচ্ছি। আচ্ছা আমি ভাবছি অ্যান্টি মাইক্রোবিয়াল এর সঙ্গে অ্যান্টি মাইকোটিক্স এবং অ্যান্টি ফাঙ্গাল একই জিনিস। ঠিক আছে? মাইকোটিক এখানে আসলে মানে মাইকো বলতেই ফাঙ্গাস মিন করা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। ওকে গুড। তাই এই ডিফারেন্সটুকু তোমরা হলো একটু মনে রাখবা, ই করার চেষ্টা করবা, আত্মস্থ করার চেষ্টা করবা। এটা কিন্তু বেসিক ডিফারেন্স। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এরপরে আমরা একটা পাওয়ার পয়েন্ট ফাইলের মধ্যে ঢুকবো। এটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা গুড। তো আমরা আজকে আসলে ফাঙ্গাসের কি কি স্ট্রাকচার আছে সেটা গতকালও আমরা আলোচনা করেছি, আজকেও জাস্ট একটু পূর্বের জিনিসগুলো আমরা মনে করার চেষ্টা করব। যে ভাইরাস কন্টেন নিউক্লিক অ্যাসিড জেনোম, এটি এট দি কোর অর্থাৎ কেন্দ্রে এটি নিউক্লিক অ্যাসিড জেনোমটি থাকে এবং একটি প্রোটিন কোড থাকে যেটাকে আমরা ক্যাপসিড বলে থাকি। হ্যাঁ, এই ক্যাপসিডটি সাধারণত প্রোটেক্ট করে দি জেনোম, এটা জেনোমকে প্রোটেক্ট করে থাকে। এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন কোডকে একত্রে আমরা বলি নিউক্লিও ক্যাপসিড, মানে প্রোটিন কোডটাকে আমরা ক্যাপসিড বলি। ঠিক আছে? তাই এবং নিউক্লিক অ্যাসিড জেনোম এবং ক্যাপসিডকে একত্রে আমরা নিউক্লিও ক্যাপসিড বলে থাকি। ঠিক আছে? In addition, many animal viruses, the nucleocapsid is surrounded by a lipid bilayer, এটাকে বলা হয় এনভেলাপ। ঠিক আছে? এটা কোনো কোনো ক্ষেত্রে এই এনভেলাপ থাকে। বেসিক স্ট্রাকচার হলো নিউক্লিক অ্যাসিড এবং ভিরিয়ন একটি শব্দ তোমরা শুনবা অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা যায় হোয়াট ইজ ভিরিয়ন। আসলে একটি ভাইরাসের যে বেসিক স্ট্রাকচার গুলো আছে নিউক্লিক অ্যাসিড, এগুলো আসলে সেলের মধ্যে সিনথেসিস হয়, প্রোটিন গুলো আলাদাভাবে সিনথেসিস হয়। এরা যখন অ্যাসেম্বল হয়ে একটি কমপ্লিট ভাইরাস পার্টিকেল তৈরি করে। এই ভাইরাস পার্টিকেল কমপ্লিট বা ম্যাচিউর ভাইরাস পার্টিকেলটাকে অনেক সময় ভিরিয়ন বলে থাকি আমরা। ঠিক আছে?
এখানে আমরা যেভাবে ডেফিনিশনটা দিয়েছি, এ ফুললি অ্যাসেম্বলড ইনফেকশাস ভাইরাস ইজ কল্ড ভিরিয়ন। ঠিক আছে, এই ভিরিয়ন শব্দটি এটি মনে রাখবা। The main function of virion is to deliver its DNA or RNA genome into the host cell to allow its expression. সাধারণত ভিরিয়ন বা ভাইরাস যে কাজটি করে থাকে, তার ডিএনএ বা আরএনএ এই জেনোমিক ম্যাটেরিয়ালটা হোস্ট সেলের মধ্যে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে, যেন তারা মাল্টিপ্লাই করে এবং তাদের এক্সপ্রেশন হয় সেলের মধ্যে। এটি হলো ভিরিয়নের বেসিক কাজ। The genome of a virus may consist of either DNA or RNA, এখানে একটি শব্দ বাদ গেছে, আমি এটি যোগ করে দিব, consists of either DNA or RNA ভাইরাসের ক্ষেত্রে, which may be single stranded or double stranded। তোমরা জানো যে ডিএনএ সাধারণত ডাবল স্ট্যান্ডার্ড হয়, আরএনএ সাধারণত সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। তবে ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখেছি ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসও আছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসও আছে। আরএনএ এর ক্ষেত্রেও তাই দেখেছি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস আছে, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস আছে। এবং এই জেনোম গুলো, এটার অ্যারেঞ্জমেন্ট কখনো এরা সার্কুলার স্ট্রাকচারে থাকে অথবা কখনো লিনিয়ার স্ট্রাকচারে থাকে। জেনোম গুলোর এই ধরনের নেচার আমরা দেখতে পাই। ঠিক আছে, লিনিয়ার এবং সার্কুলার নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার জেনোম আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। জাস্ট হলো যে যদি এটা রাউন্ড স্ট্রাকচারে থাকে জেনেটিক ম্যাটেরিয়ালটা, তাহলে এটিকে সার্কুলার বলি, আর যদি এটি স্ট্রেট বা লাইনের আকারে থাকে, অর্থাৎ দুই মাথা যদি একখানে সংযুক্ত করা না থাকে, তাহলে এটাকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। এখানে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আবার দুই ধরনের স্ট্র্যান্ড পাওয়া যায়। একটিকে বলা হয় পজিটিভ সেন্স আরএনএ, আর একটি বলা হয় অ্যান্টি সেন্স বা নেগেটিভ সেন্স আরএনএ। পজিটিভ সেন্স আরএনএ আমরা তখন বলবো যে জেনোমিক আরএনএ স্ট্রাকচারটা যদি মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করে, তখন তাকে পজিটিভ সেন্স আরএনএ বলবো। আর নেগেটিভ সেন্স আরএনএ আমরা বলি যে নেগেটিভ সেন্স আরএনএ জেনোমিক আরএনএ যদি একটি নতুন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে, সেই স্ট্র্যান্ডটা যদি মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করে, তখন তাকে অ্যান্টিসেন্স বা নেগেটিভ সেন্স আরএনএ আমরা বলে থাকি। তো এই বিষয়টা তোমাদের হয়তো একটু ক্লিয়ার হতে সময় লাগবে। আমরা যে কথাটি বলে থাকি যে ভাইরাসের ক্ষেত্রে রেপ্লিকেশনের ক্ষেত্রে, বা এটার বায়োলজিক্যাল যে নর্মস, সেটা হলো যে কোনো কিছু এই নিউক্লিক অ্যাসিডের বেসিক কাজ যেটি আর কি, সেটি হলো যে এরা ট্রান্সক্রিপশন হয় এবং পরবর্তীতে এরা ট্রান্সলেশন হয়। তো ট্রান্সক্রিপশন সাধারণত ডিএনএ থেকে আরএনএ হয়, এই আরএনএটা পরবর্তীতে ট্রান্সলেশন করে, ট্রান্সলেশন হয়, এটা সাধারণত ডিএনএটা আরএনএ ফরমেশন হয়, এবং আরএনএ এর কেউ কেউ জেনোমিক আরএনএ, কেউ কেউ মেসেঞ্জার আরএনএ। তোমরা জানো যে আরএনএ অনেক ধরনের আছে, রাইবোজোমাল আরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ আছে, এই ধরনের অনেক ধরনের আরএনএ আছে। তবে মেসেঞ্জার আরএনএ এর বেসিক কাজ হলো কি ধরনের প্রোটিন সিনথেসিস হবে সেই ইনস্ট্রাকশনটা দেওয়া। মেসেঞ্জার আরএনএ অর্থাৎ হোস্ট সেল বা নিউক্লিক অ্যাসিড, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কি ধরনের প্রোটিন সিনথেসিস করবে সেই ইনস্ট্রাকশনটা দেয়া হলো মেসেঞ্জার আরএনএ। তো যখন জেনোমিক আরএনএ নিজেই মেসেঞ্জার আরএনএ এর ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সেটাকে আমরা পজিটিভ সেন্স আরএনএ বলি। আর যদি জেনোমিক আরএনএ মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ না করে আরেকটি নতুন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে, কমপ্লিমেন্টারি একটা নতুন আরএনএ তৈরি করে, সেই কমপ্লিমেন্টারি আরএনএটা যদি মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করে, তখন তাকে আমরা নেগেটিভ সেন্স আরএনএ বলে থাকি। বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এই স্ট্রাকচার, ভাইরাসের স্ট্রাকচার গতকালও যে দেখিয়েছি, এখানে তুমি দেখতে পাও যে তোমরা উপরে একটি স্ট্রাকচার, নিচেও একটি স্ট্রাকচার দেওয়া আছে। তো উপরের স্ট্রাকচারে এই যে পেঁচানো সাপের মতো যে স্ট্রাকচারটি আছে নীল কালারের, এখানে দেখতে পাও কিনা, এটি হলো জেনোম। আর জেনোমকে প্রোটেকশন দিচ্ছে একটা কভার আছে, এটা হলো ক্যাপসিড। এগুলো হলো প্রোটিন স্ট্রাকচার দিয়ে এটাকে ঘিরে রাখা আছে, এটা প্রোটেক্টিভ কোট, জেনোমটাকে প্রোটেক্ট করে থাকে। এছাড়াও কোনো কোনো ভাইরাসে একটা এডিশনাল কভারিং থাকে, এই কভারটাকে আমরা এনভেলাপ বলে থাকি। ঠিক আছে, এনভেলাপের সারফেসে বিভিন্ন ধরনের প্রোটিন স্ট্রাকচার থাকে,
ম্যাট্রিক্স প্রোটিন থাকতে পারে, অ্যাটাচমেন্ট প্রোটিন থাকতে পারে। এই ধরনের অনেক ধরনের প্রোটিন এরা সাধারণত এনভেলাপের সারফেসে থেকে থাকে। ঠিক আছে, আচ্ছা। এখানে যেমন ওই যে গ্লাইকোপ্রোটিন বলছে, ফিউশন প্রোটিন বলছে, ম্যাট্রিক্স প্রোটিন, এগুলো সবগুলো প্রোটিনে মূলত এনভেলাপে থাকে। ঠিক আছে, ফিউশন প্রোটিন এটি হেল্প করে টু অ্যাটাচ অন দি হোস্ট সেল সারফেস। ঠিক আছে, এদের বিভিন্ন ধরনের প্রোটিন এই ভাইরাসের সারফেসে থাকতে পারে। এখন ক্যাপসিড প্রোটিন এর বেসিক ফাংশনটা হলো প্রোটেক্ট দি নিউক্লিক অ্যাসিড genome from nuclease enzyme, and which during infection attaches the virion to a specific receptor or host cell. এই ক্যাপসিড যে সব ক্ষেত্রে ভাইরাসগুলো নন এনভেলাপ, সেক্ষেত্রে ক্যাপসিড প্রোটিনটাই হোস্ট সেলের সারফেসে অ্যাটাচমেন্টে সহায়তা করে থাকে। Capsids are formed only one or few structural protein called capsomer. এই ক্যাপসিড যে সব স্ট্রাকচারাল প্রোটিন দিয়ে গঠিত হয় সেগুলোকে আমরা বলি ক্যাপসোমার। Therefore, multiple protein copies must be self-assembled to form the continuous three-dimensional capsid structure. এই ক্যাপসোমার গুলো একের পর এক সংযুক্ত হয়ে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ফর্ম করে, যেটা আমরা একটু পরে দেখাবো যে ক্যাপসিডের স্ট্রাকচারটা কিরকম হতে পারে। ঠিক আছে, self assembly of virus capsids follows two basic patterns. সাধারণত এই যে অ্যাসেম্বলি হয়, যে এই প্রোটিন স্ট্রাকচার গুলো, স্ট্রাকচারাল প্রোটিন গুলো দুই ভাবে এরা এই অ্যারেঞ্জ হয়ে থাকে। একটাকে হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট বলি, আর একটাকে বলি আমরা ইকোজাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট। হেলিক্যাল অ্যারেঞ্জমেন্টকে আমরা হেলিক্যাল সিমেট্রিও বলে থাকি, অর্থাৎ এই প্রোটিন স্ট্রাকচার গুলো, প্রোটিন ইউনিট স্ট্রাকচার গুলো এই হেলিক্যালি অ্যারেঞ্জ হয়, তখন আমরা এটাকে সিমেট্রি বলি। সিমেট্রি হলো আসলে রেগুলার এন্ড রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট অফ দি স্ট্রাকচারাল প্রোটিন, সেটাকে হেলিক্যাল সিমেট্রি বলা হয়ে থাকে। তো হেলিক্যাল সিমেট্রির ক্ষেত্রে ইন হুইচ দি প্রোটিন সাব ইউনিটস এন্ড দি নিউক্লিক অ্যাসিডস আর অ্যারেঞ্জড ইন এ হেলিক্স। হেলিক্স বা হেলিক্যাল স্ট্রাকচার তোমরা দেখেছো, ডিএনএ যারা স্ট্রাকচার দেখেছো, মডেল ওয়াটসন এন্ড ক্রিকের মডেল যেটি, সেখানে ডিএনএ ডাবল হেলিক্স এবং আরএনএ সিঙ্গেল হেলিক্স, এখানে সব ধরনের বইয়েই তোমরা এই হেলিক্যাল স্ট্রাকচারটা দেখতে পাবা। হেলিক্যাল মরফোলজি ইজ সিন ইন নিউক্লিওক্যাপসিড অফ মেনি ফিলামেন্টাস এন্ড প্লিওমরফিক ভাইরাসেস। সাধারণত এই হেলিক্যাল স্ট্রাকচার গুলো, হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট গুলো সাধারণত ফিলামেন্টাস যেসব ভাইরাস আছে তাদের ক্ষেত্রে এটি দেখা যায়। হেলিক্যাল নিউক্লিওক্যাপসিড কনসিস্টস অফ হেলিক্যাল অ্যারে অফ ক্যাপসিড। হেলিক্যাল সিমেট্রির ক্ষেত্রে ক্যাপসিড প্রোটিন বা ইউনিট স্ট্রাকচারটাকে আমরা বলি প্রোটোমার, বাট আমরা যদি ইকোজাহেড্রাল সিমেট্রির ক্ষেত্রে বলি তখন এই স্ট্রাকচারাল প্রোটিনকে আমরা বলি ক্যাপসোমার। হেলিক্যাল সিমেট্রির ক্ষেত্রে প্রোটিন যে ইউনিট স্ট্রাকচার সেটাকে আমরা প্রোটোমার বলি। wrapped around a helical filament of nucleic acid. The most extensively studied helical virus is টোবাকো মোজাইক ভাইরাস। তোমরা জানো টোবাকো মোজাইক ভাইরাস এটি হলো সেই বেইজেরিং এবং হলো আইভানোভস্কি যে ভাইরাসটি প্রায় হলো 1892 সালে এনারা আবিষ্কার করেন। এটা এক ধরনের হেলিক্যাল ভাইরাস। আর ইকোজাহেড্রাল সিমেট্রি বা এর ইকোজাহেড্রাল যে অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো সাধারণত ইকোজাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট সাধারণত আমরা যেসব স্ফেরিক্যাল ভাইরাস আছে সেসব ক্ষেত্রে ইকোজাহেড্রাল সিমেট্রি পেয়ে থাকি। এই ইকোজাহেড্রাল সিমেট্রি ইন হুইচ দি প্রোটিন সাব ইউনিট অ্যাসেম্বল ইনটু এ সিমেট্রিক শেল। শেল বলতে একটি হার্ড স্ট্রাকচার তৈরি করে। Icosahedral morphology is characteristics of the nucleocapsids of many spherical viruses. স্ফেরিক্যাল ভাইরাসগুলোর ক্ষেত্রে এই নিউক্লিওক্যাপসিড যে ফর্ম হয় সেটা ইকোজাহেড্রাল প্রকৃতির। ইকোজাহেড্রাল বা ইকোজাহেড্রন কি আসলে? An icosahedron is a polyhedron having 20 equilateral triangular faces and 12 vertices. অর্থাৎ এটি একটি
জিওমেট্রিক স্ট্রাকচার, ঠিক আছে? এই জিওমেট্রিক স্ট্রাকচারের 20টা ফেস থাকবে, প্রত্যেকটাই হলো ট্রায়াঙ্গুলার, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার ফেসেস এন্ড 12 ভার্টিসেস। ভার্টিস হলো মূলত বেসিক্যালি কর্নার গুলো। এখানে ইকোজাহেড্রনের একটি স্ট্রাকচার দেখানো আছে, তোমরা এই ফিগার দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জি স্যার। হ্যাঁ, এই বাম পাশের যে স্ট্রাকচারটা এটি একটি ইকোজাহেড্রনের স্ট্রাকচার। এখানে ডান দিকের যে ফিগারটা, কালার ফিগারটা দেওয়া আছে ইয়েলো কালারের, এখানে ডান দিকের এই ফিগারটা হলো এটা ইকোজাহেড্রাল সিমেট্রির একটি স্ট্রাকচার। আর বাম দিকে এই কলার কাদির মতো যে স্ট্রাকচার আছে সেটি হলো হেলিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডটি পেঁচানো থাকবে, তার চতুর্দিকে এই প্রোটিন স্ট্রাকচার গুলো যেটা প্রোটোমার, এগুলো ইউনিট স্ট্রাকচার গুলো ওর সঙ্গে আটকানো থাকবে। এভাবে হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ হেলিক্যাল বলতে যেটি বোঝানো হয়েছে যে স্পাইরাল স্ট্রাকচার, ঠিক আছে? এটি হলো হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা হেলিক্যাল সিমেট্রি, আর এটা হলো ইকোজাহেড্রাল সিমেট্রি। নিচেও আবারও এই ছবিগুলোকে ভেঙে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেমন নিচে উপরে বাম পাশে এটা হলো ইকোজাহেড্রাল সিমেট্রির স্ট্রাকচার, নিউক্লিক অ্যাসিড, এবং এখানে হলো ক্যাপসোমার গুলো দেওয়া আছে। আর মাঝখানে হলো হেলিক্যাল স্ট্রাকচার, হেলিক্যাল নিউক্লিক অ্যাসিড এই যে সাপের মতো দেওয়া আছে, আর প্রোটিনের স্ট্রাকচার গুলো দেওয়া আছে যেটাকে আমরা প্রোটোমার বলছি। এখানে তার ডান পাশে এনভেলাপ ইকোজাহেড্রাল ভাইরাসের স্ট্রাকচার, অর্থাৎ এখানে বেসিক যে স্ট্রাকচারটা নিউক্লিয়িক অ্যাসিড দেওয়া আছে তার বাইরে দিয়ে একটি এনভেলাপ দেওয়া আছে। একেবারে নিচে যে বড় স্ট্রাকচারটি, এটা হলো একটা ক্রস সেকশন দেওয়া আছে হেলিক্সের হেলিক্যাল সিমেট্রির, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের চতুর্দিকে এই প্রোটোমার গুলো এভাবে এভাবে আটকানো থাকছে, ঠিক আছে? হেলিক্যাল স্ট্রাকচার, এবং তার বাহির দিকে একটি এনভেলাপ দেওয়া আছে। যদি সেটি এনভেলাপ ভাইরাস হয় তাহলে এনভেলাপটি পাওয়া যাবে। ভাইরাল স্ট্রাকচার গুলোর ফাংশন একটু আগে আমরা বলেছি, কিছু কিছু ফাংশন। ক্যাপসোমার সাধারণত নাম্বার এবং অ্যারেঞ্জমেন্ট, এই ক্যাপসোমারের নাম্বার অ্যারেঞ্জমেন্টের উপর অনেক ক্ষেত্রে ভাইরাস আইডেন্টিফিকেশন এন্ড ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। এছাড়া এডিশনাল স্ট্রাকচার এনভেলাপ থাকতে পারে। সাম ভাইরাস ফ্যামিলিজ হ্যাভ অ্যান এডিশনাল কভারিং কল্ড এনভেলাপ which is usually derived from host cell membrane। এই এনভেলাপটি ভাইরাস পায় হলো হোস্ট সেল থেকে। ভাইরাল এনভেলাপ কনসিস্ট অফ এ লিপিড বাইলেয়ার, এনভেটো লেয়ার থাকে, যার কারণে আমরা লিপিডের বাইলেয়ার বলে থাকি, দ্যাট ক্লোজলি সারাউন্ডস এ শেল অফ মেমব্রেন অ্যাসোসিয়েট প্রোটিন, অর্থাৎ প্রোটিনের একটি শেলের বাইরে এই লিপিডের স্ট্রাকচারটা পাওয়া যায়। The exterior of the bilayer is made of virus coded membrane protein। এই বাইলেয়ারের বাইরের যে লেয়ারটা সেটা আবার হলো সেই প্রোটিনটা ভাইরাস, অর্থাৎ ভাইরাস ইনস্ট্রাকশন দেয় এই প্রোটিনটি তৈরি করার জন্য। Therefore, enveloped viruses often exhibit a fringe of glycoprotein spike। এই এনভেলাপ ভাইরাসের যে সারফেসের যে প্রোটিন গুলো সেগুলো স্পাইকের মতো দেখা যায়, অর নবের মতো দেখা যায়, এন্ড এদেরকে বলা হয় পেপ্লোমার্স। এই এনভেলাপ ভাইরাসের সারফেসের যে প্রোটিন স্ট্রাকচার গুলো পাওয়া যায় এগুলো স্পাইকের মতো এবং এদেরকে পেপ্লোমার বলা হয়। এই টার্ম গুলো একটু মনে রাখবা, ক্যাপসোমার কি, প্রোটিওমার কি, প্রোটোমার কি, পেপ্লোমার কি। The envelope protein of viruses are important in determining the host range and antigenic composition of the virion। অর্থাৎ এই এনভেলাপ প্রোটিন গুলোর উপর ডিপেন্ড করবে যে ভাইরাস গুলো কোন হোস্ট সেলে সে আক্রমণ করতে পারবে, এবং এর অ্যান্টিজেনিক স্ট্রাকচারটা কেমন হবে সেটিও নির্ভর করবে এনভেলাপ প্রোটিনের উপরে। আচ্ছা, এর পরের অংশে আমরা যাব, তবে বেসিক স্ট্রাকচার গুলো তোমরা ভাইরাসের বুঝতে পেরেছো কিনা
এবং কোন পার্টটা কি ফাংশন করে সেটি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা আজকে আরেকটু নতুন জিনিস আমরা পড়বো, সেটি হলো ভাইরাসের নোমেনক্লেচার। ভাইরাসের কয়েকটা ফ্যামিলির নাম সেদিন আমি দেখিয়েছি। এনভেলাপ, কোন কোন ভাইরাসগুলো এনভেলাপ ধারণ করে, কোন কোন ভাইরাসগুলো এনভেলাপ ধারণ করে না, সেখানে ভাইরাসের ফ্যামিলিগুলোর নাম বলেছি। আমরা সাধারণত ক্লাসিফিকেশনে ভাইরাসের বেসিক ক্লাসিফিকেশন শুরুটা হলো ফ্যামিলি দিয়ে শুরু করে থাকি। আচ্ছা, ভাইরাস সাধারণত ক্লাসিফাই করা হয়ে থাকে অন দি বেসিস অফ মরফোলজি, কেমিক্যাল কম্পোজিশন এন্ড মোড অফ রেপ্লিকেশন। ঠিক আছে, সাধারণত এর মরফোলজিক্যাল স্ট্রাকচার, এর কেমিক্যাল কম্পোজিশন এবং এটা কিভাবে রেপ্লিকেশন করে থাকে তার উপরে আমরা ভাইরাসকে ক্লাসিফাই করে থাকি। মোর দ্যান 30,000 ডিফারেন্ট ভাইরাস আইসোলেটস আর নোন টুডে। এখন পর্যন্ত 30,000 আইসোলেট আমরা আবিষ্কার করতে জেনেছি, and grouped into more than 3,600 species in 164 genera and 71 families। অর্থাৎ আমরা এখন পর্যন্ত 71 ফ্যামিলিস আমরা জানতে পেরেছি, যেখানে এই 71 ফ্যামিলিস এর অন্তর্ভুক্ত হলো 164 জেনেরা এন্ড এর স্পেসিস গুলো রয়েছে 3,600 স্পেসিস। আমরা এই ফ্যামিলি গুলোর নাম এর আগে আমরা জেনেছি, আজকে আবারও এই নামগুলো তোমাদের কাছে আমি বলছি এবং এই নামগুলো কিভাবে এসেছে, এই নামগুলো কোত্থেকে এসেছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। যেমন একটি ফ্যামিলির নাম হলো পিকর্নাভিরিডি, ইটস ডিরাইভড ফ্রম পিকো আরএনএ। পিকো আরএনএ, পিকো মিন্স স্মল আর আরএনএ ফ্যামিলির একটি আরএনএ গ্রুপের একটি ভাইরাস। অর্থাৎ এই ভাইরাসটি সবচেয়ে স্মল আরএনএ ভাইরাস, যার কারণে এর নাম হয়েছে পিকর্নাভিরিডি। আরো একটি ফ্যামিলি রিওভিরিডি। এই রিওভিরিডিটি এটি রিও শব্দটি এসেছে রেসপিরেটরি, এন্টেরিক এন্ড অরফান ভাইরাসেস, সেখান থেকে এই ফ্যামিলিটির নামকরণ করা হয়েছে রিওভিরিডি। দ্যাট মিন্স এই ভাইরাসগুলো মূলত রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমকে এফেক্ট করে, অর্থাৎ ইন্টেস্টাইনকে এফেক্ট করে, এবং এরা অরফান ইন ক্লাসিফিকেশন, অর্থাৎ এদেরকে অন্য আর কোনো গ্রুপে ফেলা যায়নি, যার কারণে এরা রিওভিরিডির অন্তর্ভুক্ত। প্যাপোভাভিরিডি নামে একটি ফ্যামিলি আছে, যে এই প্যাপোভা এই শব্দটি এসেছে পেপিলোমা, পোলিওমা এন্ড ভেকুলেটিং এজেন্ট। এই মূলত ওমা মিন্স টিউমার, অটিওমা এবং ভেকুলেটিং এজেন্ট করে উইদিন দি হোস্ট সেল, যার কারণে এদেরকে, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার প্যাপোভাভিরিডি এটা একটু আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, কোনটা? স্যার লাস্ট ওয়ানটা আরেকবার বললে ভালো হয়, কারণ কথা কেটে গিয়েছিল তো। হ্যাঁ, প্যাপোভাভিরিডি। রিওভিরিডি শুনতে পেয়েছো? জি স্যার। প্যাপোভা হলো যে সাধারণত এই ফ্যামিলির ভাইরাস গুলো টিউমার প্রোডাকশন করে। ও এম এ এই সাফিক্স যে আছে, এই ওমা মিন্স হলো টিউমার, অর্থাৎ এরা পেপিলোমা প্রডিউস করবে, পোলিওমা প্রডিউস করবে, and they are vacuolating agent, they produce vacuole inside the host cell, যার কারণে এই নামগুলো প্যাপোভাভিরিডি বলা হয়েছে। আমরা যখন এই ফ্যামিলির ইন্ডিভিজুয়াল ভাইরাসগুলো আলোচনা করব তখন তোমাদেরকে আমরা বলবো যে আসলে এই পেপিলোমা কি, পোলিওমা কি, ভেকুলেটিং এজেন্ট। ঠিক আছে, তবে সিম্পলি বলে রাখি যে বোভাইন পেপিলোমা তোমরা নাম শুনে থাকবা, অর্থাৎ ওয়ার্ট হয়, ক্যাটেলের ওয়ার্ট হয়, জানো? আসিল দেখেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই পেপিলোমা মূলত আসিল, শুধু ক্যাটেলের নয়, মানুষের যে আসিল হয় সেগুলো সাধারণত এই পেপিলোমা ভাইরাস দিয়ে হয়ে থাকে। রেট্রোভাইরাস শব্দটি এসেছে হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থেকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এটি একটি এনজাইম, অর্থাৎ এই ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম প্রোডাকশন করে। রিভার্স ট্রান্সক্রিপশন কি তোমরা জানো?
যে ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ প্রোডাকশন। ডিএনএ থেকে আরএনএ প্রোডাকশনকে ট্রান্সক্রিপশন বলা হয়। কিন্তু তার উল্টাটা যদি ঘটে, আরএনএ থেকে ডিএনএ প্রোডাকশন হয়, তখন তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য এক ধরনের এনজাইমের প্রয়োজন হয়, যার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এরপরে আরেকটি ফ্যামিলি আছে হেপাডনাভিরিডি, হেপা ডিএনএ। হেপা ডিএনএ অর্থাৎ হেপা হলো লিভার আর এটি হলো ডিএনএ ভাইরাস, যার কারণে এটার নাম হয়েছে হেপাডনাভিরিডি। ইজ ফ্রম দি রেপ্লিকেশন অফ দি ভাইরাস ইন হেপাটোসাইট। অর্থাৎ এই নামটি এসেছে যে ভাইরাসগুলো রেপ্লিকেট করে হেপাটোসাইটে, এন্ড দে আর ডিএনএ জেনোম, তাদের জেনোম থাকে হলো ডিএনএ, জেনোমটা ডিএনএ, যার কারণে এদেরকে বলা হয় হেপাডনাভিরিডি। এরপরে আছে অ্যাডেনোভিরিডি ফ্যামিলি। অ্যাডেনো মিন্স হলো গ্ল্যান্ড, অর্থাৎ এই অ্যাডেনয়েড টিস্যু, এখান থেকে এই ভাইরাসগুলোকে আইসোলেট করা হয়। অর্থাৎ এই ভাইরাসগুলো সাধারণত গ্ল্যান্ডুলার টিস্যুকে এফেক্ট করে, যার কারণে এই ফ্যামিলির নাম দেওয়া হচ্ছে অ্যাডেনোভিরিডি। আরেকটি ফ্যামিলির নাম হলো অ্যাস্ট্রোভিরিডি। অ্যাস্ট্রো মিন্স স্টার, অর্থাৎ এই ভাইরাসগুলো দেখতে স্টারের মতো। অ্যারেনাভিরিডি, অ্যারেনা মিন্স হলো স্যান্ড। স্যান্ড ডিসক্রাইব দি স্যান্ডি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বালির মতো স্ট্রাকচার, এর জন্য এদের নাম হলো অ্যারেনাভিরিডি। বুনিয়া ভিরিডি, বুনিয়া ভিরিডি এসছে হলো বুনিয়া মুয়েরা একটি জায়গা, এটি হলো আফ্রিকাতে। এখান থেকে এই স্ট্রেনটি আইসোলেট করা হওয়ার কারণে এখানে বুনিয়া ভিরিডি বলা হয়ে থাকে। কেলিসি ভিরিডি, কেলিসি ভিরিডি হলো যে এর ভাইরাসগুলো হলো এই ফ্যামিলির অন্তর্গত ভাইরাসগুলো হলো কাপ শেপড, কাপ শেপড, যার কারণে এই কেলিক্স বা কাপ, যার কারণে এদের কেলিসি ভিরিডি। করোনা ভিরিডি, তোমরা নাম শুনেছো, করোনা এখনকার আমাদের যে কোভিড-19 যে কজাল এজেন্ট সেটি হলো করোনা ভাইরাস। এই করোনা মিন্স ক্রাউন, অর্থাৎ এই ভাইরাসটি এপিয়ার করে ক্রাউন, মুকুটের মতো। তোমরা দেখবা টিভিতে যখন খবর টবর দেখা যায়, তখন এই ভাইরাসের স্ট্রাকচারটি দেখায় যে এটি মুকুটের মতো দেখতে। ফাইলোভিরিডি, এই ফাইলো শব্দটি ল্যাটিন শব্দ ফাইলাম থেকে এসেছে, এর মানে হলো ফিলামেন্ট অথবা থ্রেড, যার কারণে এই ফ্যামিলিটির নাম হলো ফাইলোভিরিডি। এরপরে হারপিস ভিরিডি। হারপিস ভিরিডি এর যে লেশনটি তৈরি করে সেটি ক্রিপিং ইন নেচার। ক্রিপিং ইন নেচার মিন্স এর মধ্যে সাধারণত হলো এয়ার থাকে, এবং এটি যদি প্রেস করো তাহলে ক্রিপিটেটিং সাউন্ড হয়, যার কারণে এই হারপিস ভিরিডির নাম এভাবে এসেছে। হারপিস শব্দের অর্থ হলো ক্রিপিং। অর্থোমিক্সো ভিরিডি, অর্থো মিন্স ট্রু আর মিক্সো মিন মিউকাস, অর্থাৎ এই ভাইরাসগুলোর মিউকাস টিস্যুর প্রতি এফিনিটি আছে, মিউকাস টিস্যুর প্রতি এফিনিটি আছে। প্যারামিক্সো ভিরিডি, প্যারা মিন্স ক্লোজলি রিজেম্বল এন্ড মিক্সো মিন্স মিউকাস টিস্যুর প্রতি এফিনিটি, অর্থাৎ অর্থোমিক্সো ভাইরাসের ক্ষেত্রে যেরকমটা, প্যারামিক্সো ভাইরাসের ক্ষেত্রেও ক্লোজলি রিজেম্বল, অর্থাৎ মোটামুটি অর্থোমিক্সোর মতোই এদের হলো মিউকাস টিস্যুর প্রতি এফিনিটি আছে। পারভোভিরিডি, পারভো মিন্স পারভাস মিন্স স্মল, স্মল সাইজের এরা হলো ভাইরাস, এরা যদিও ডিএনএ ভাইরাসের অন্তর্গত। পক্স ভিরিডি, পক মিন্স পাসচুল, অর্থাৎ পক্স ভাইরাস যে ডিজিজ করে সেখানে তারা পাস ফরমেশন করে ইন এ ভেহিকুলার স্ট্রাকচার, যেটাকে আমরা পাসচুল বলে থাকি। ঠিক আছে, একটি ভেহিকুল ফরমেশন হয়, সেখানে পাস জমে, এই পাস কন্টেইনিং ভেহিকুলটাকে বলা হয় পাসচুল, যার কারণে এই পাসচুলটা এর বেসিক যে টার্ম সেটি হলো পক। এই পক লেশনটি তৈরি হয় পক্স ভাইরাস ইনফেকশনের কারণে, যার কারণে এটাকে পক্স ভিরিডি নাম দেওয়া হয়েছে। র‍্যাবডোভিরিডি, র‍্যাবডো মিন্স রড, অর্থাৎ এই র‍্যাবডোভিরিডি ফ্যামিলির ভাইরাসগুলো রড শেপ। টোগাভিরিডি একটি ফ্যামিলি আছে, টোগা
এর এনভেলাপ হলো টাইটলি অ্যাটাচড উইথ দি নিউক্লিওক্যাপসিড, যার কারণে টোগা মিন্স ক্লোক, ক্লোক মিন্স টাইটলি অ্যাটাচড, যার কারণে এই ফ্যামিলির নাম দেওয়া হয়েছে টোগাভিরিডি। তো আজকে আসলে সংক্ষেপে এই আমাদের ভাইরাসের বেসিক স্ট্রাকচার গুলোর ফাংশন এবং ভাইরাসগুলোর নেমিং কিভাবে হয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা নিলাম। তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারো। স্যার হারপিস ভিডি যে হ্যাঁ, ক্রিপিংটা আবার একটু বলেন তো। ক্রিপিং লেশনটা ক্রিপিং। হারপিস ভাইরাস যে লেশন তৈরি করে সেটি ক্রিপিং ইন নেচার। সাধারণত এই ভাইরাসের লেশন যেটা তৈরি হয়, এই লেশনের মধ্যে এয়ার থাকে, বুঝছো, এয়ার থাকে। এবং এটি অনেক ক্ষেত্রে যেটা হয় যে তোমরা এই ক্লোস্ট্রিডিয়াম সৌভি যে লেশন তৈরি করে তোমরা জানো কি করে, ব্যাকটেরিওলজিতে তোমরা পড়েছো নিশ্চয়ই। ব্ল্যাক কোয়াটার ডিজিজের হ্যাঁ, ব্ল্যাক কোয়াটার ডিজিজ। হ্যাঁ, ব্ল্যাক কোয়াটার এর লেশন আর কি, মানে তোমার হলো প্যাথোগনোমনিক লেশনটা কি তোমরা জানো নিশ্চয়ই, যে হলো এক্ষেত্রে যে জায়গাটা এফেক্টেড হয় সেই জায়গাটাতে প্রেসার দিলে ক্রিপিটেটিং সাউন্ড তৈরি হয়। এইগুলো তৈরির আসলে মূল কারণ ওই জায়গাগুলোতে গ্যাস জমে, ঠিক আছে। তো হারপিস ভাইরাসের যে লেশন তৈরি হয়, এই লেশনের মধ্যে কিছু গ্যাস ফর্মেশন হয়। এই লেশনটার জন্যই, ক্রিপিং লেশনের জন্যই, এই ক্রিপিং আসলে ক্রিপিং মিন্স, হারপিস মিন্স হলো ক্রিপিং, যার কারণে এর নামটা হারপিস ভিরিডি হয়েছে। আচ্ছা আর কোনো স্যার এই যে টার্ম গুলা প্যাপিলোমা, ফাইলোমা, হ্যাঁ, পেপিলোমা, এটা একটু বুঝি নাই স্যার। পোলিওমা। পেপিলোমা হলো সাধারণত হলো এরা হলো পেপিলোমা, এটা হলো তোমার কোন টিস্যুতে হলো টিউমার ফর্মেশন হয়, অর্থাৎ এইখানে ওমা শব্দটি হলো টিউমার, এখানে মূলত হলো বেনাইন টিউমার এরা ফর্মেশন করে, ঠিক আছে। এরা সাধারণত হলো তোমার এপিথেলিয়াল টিস্যুতে এই টিউমার গুলো ফর্মেশন হয়, আর পোলিওমা সাধারণত ফর্মেশন হলো নার্ভাস টিস্যুতে, ঠিক আছে। আর ভেকুলেটিং বলতে ভেকিউল বা হলো গহ্বর ফর্মেশন হয় ইনসাইড দি অ্যাফেক্টেড সেল। ঠিক আছে, জি স্যার। আমরা পেপিলোমা, স্যার, পোলিওমা ভাইরাস গুলো যখন ডিসকাশন করব তখন কোন টিস্যু গুলো অ্যাফেক্টেড হয়, কি ধরনের লেশন তৈরি হয়, তখন আমরা ডিটেইলস আলোচনা করব। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার এনভেলপ প্রোটিনের উপর ভিত্তি করে কি ভাইরাস হোস্টে আক্রমণ করে? এই জায়গাটা বুঝি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এনভেলাপ প্রোটিনের উপর, হ্যাঁ, মানে এনভেলাপের সারফেসে যে প্রোটিন আছে, প্রোটিন গুলো কি ধরনের নেচার, অর্থাৎ তোমরা জানো যে হলো ভাইরাস অ্যাটাচ হওয়ার জন্য, হোস্ট সেলে অ্যাটাচ হওয়ার জন্য অ্যাটাচমেন্ট সাইট যেমন লাগে হোস্টের জন্য, সেই রকম তেমনি ভাবে ভাইরাসের সারফেসের প্রোটিন অ্যাটাচমেন্টের উপযোগী হতে হবে। এটাকে আমরা লিগ্যান্ড বলে থাকি আর কি। হ্যাঁ, লাইগ্যান্ড এবং রিসিপ্টরের মধ্যে অ্যাটাচমেন্ট হয়, অর্থাৎ লাইগ্যান্ড গুলোই নির্ধারণ করে দেয় যে কোন ধরনের রিসিপ্টরে সে গিয়ে অ্যাটাচমেন্ট হবে। সেটি হলো এনভেলাপ ভাইরাসের ক্ষেত্রে। কিছু বুঝতে পেরেছো? তাহলে স্যার মানে কোন ভাইরাসকে শুধু মানে এক ধরনের এই হোস্টকে আক্রমণ করবে, যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে স্যার শুধু মানুষকে আক্রমণ করার পাশাপাশি তো শুধু বিড়াল, ডগ, ওদেরকেও আক্রমণ করছে, তাইলে আচ্ছা, স্যার এখন হ্যাঁ রাইট, হোস্ট রেঞ্জ
এখন ওর সারফেসে কি কি প্রোটিন আছে আমরা কিন্তু জানি না। একই সঙ্গে একটি ভাইরাস একাধিক ধরনের প্রোটিন কন্টেইন করতে পারে। একাধিক বলতে সেটা হলো 5, 7, 10, 15, 20 ধরনের প্রোটিন সে একই সঙ্গে ক্যারি করতে পারে। তো যে প্রোটিনটি যে হোস্টের জন্য সুইটেবল সেখানে সে অ্যাটাচমেন্ট করবে। থ্যাংক ইউ। ঠিক আছে? হ্যাঁ, হোস্ট রেঞ্জ তো ভেরি করে। কিছু কিছু ভাইরাস আছে শুধুমাত্র মানুষকে এফেক্ট করে, কিছু কিছু ভাইরাস আছে শুধু অ্যানিমেলকে এফেক্ট করে, আর কিছু কিছু ভাইরাস আছে এটা ওয়াইড হোস্ট রেঞ্জ। তার মধ্যে তোমরা জানো যে হলো রেবিস ভাইরাস যদি বলি অল ওয়ার্ম ব্লাডেড ম্যামালসকে এফেক্ট করে। বাট ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস যদি বলো তাহলে সেগুলো হলো সাধারণত হলো রুমিনেন্ট অ্যানিমেলকে এফেক্ট করে এবং যাদের হলো ক্লোভেন হুফ আছে, অর্থাৎ হুফ গুলো দ্বিধা বিভক্ত। পক্স ভাইরাসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পক্স ভাইরাস আছে। হিউম্যানের পক্স ভাইরাস আর এনিম্যালের পক্স ভাইরাসের মধ্যে পার্থক্য আছে। যেমন ফাউল পক্স ভাইরাস আমরা বলি, এগুলো চিকেনকে এফেক্ট করে। পিজিয়ন পক্স ভাইরাস আছে, সেটা পিজিয়নকে এফেক্ট করে। অর্থাৎ তার হ্যাঁ বলো বলো বলো। তাহলে স্যার ওই যে চিকেন পক্স ভাইরাস যদি মানুষের দেহে প্রবেশ করানো হয় আচ্ছা, তাহলে এখন হ্যাঁ প্রশ্ন হইলো যে চিকেন পক্স ভাইরাস বলতে চিকেন পক্স ভাইরাস, এটা আমরা হ্যাঁ তুমি খুব সুন্দর কথা বলছো, এটা পরে আমরা বলবো। যদিও এই ভাইরাসের নাম আসলে চিকেন পক্স, আসলে এই ভাইরাস গুলো চিকেনকে এফেক্ট করে না, মানুষেরই না। আমরা এটার নাম দিয়েছি চিকেন পক্স ভাইরাস। আসলে চিকেনে যে পক্স ভাইরাসটি ইনফেকশন করে তার নাম হলো ফাউল পক্স ভাইরাস। তো এই ফাউল পক্স ভাইরাসের লেশন গুলো আর হিউম্যানে যে চিকেন পক্স হয় তার লেশন গুলো একই ধরনের, যার কারণে এর নাম হয়েছে চিকেন পক্স ভাইরাস। বুঝতে পেরেছো? আসলে চিকেন পক্স এটি আবার হলো পক্স ভাইরাস ফ্যামিলির ভাইরাস নয়, এটি হলো হারপিস ভিরিডি ফ্যামিলির ভাইরাস। এগুলো আমরা পরে ডিটেইলস আলোচনা করব। তবে চিকেন পক্সটা এটা হলো মানুষের ডিজিজ। হ্যাঁ, চিকেন পক্স কিন্তু বিষয়টা বেশ ক্লিয়ার হয় নাই স্যার। চিকেন পক্স হলো মানুষের ডিজিজ, বুঝতে পারছো? এই ডিজিজটির নাম হলো চিকেন পক্স, বুঝছো? বাট এর কজাল এজেন্টটা হলো বার্ডকে এফেক্ট করে না। বার্ডে যে ভাইরাসটি এফেক্ট করে তার নাম হলো ফাউল পক্স ভাইরাস, বুঝছো? ফাউল পক্স ভাইরাস আর চিকেন পক্স ভাইরাস দুটি আলাদা আলাদা ভাইরাস। তো হিউম্যানে যে ইনফেকশনটি হয় সেই ভাইরাসটির নাম হলো চিকেন পক্স ভাইরাস। বাট এটি চিকেনকে ইনফেকশন করে না। কি বুঝছো? প্রশ্ন কার ছিল, বুঝছো কিনা? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। চিকেন পক্সটি চিকেনের কোনো ভাইরাস নয়, এটি কিন্তু হিউম্যানের ভাইরাস। নামটা কোনো কারণে এরকমটি হয়েছে। তোমরা হলো ইতে পড়বা আর কি, মেডিসিনে যে মিল্ক ফিভার বলে আর কি, নাম শুনছো নাকি তোমরা? মিল্ক ফিভারের নাম শুনছো? শুনছি স্যার। হ্যাঁ, জ্বর। মিল্ক ফিভার এটিকে বলে দুগ্ধ জ্বর। আসলে এখানে কোনো জ্বর থাকে না এনিমেলে, বাট নামটা যেভাবে হোক এইভাবে হয়েছে। আরো বলি, গো বসন্ত একটি ডিজিজ, আমাদের দেশেই গো বসন্ত নামে পরিচিত। তার ইংরেজি কি হবে বলো? কাউপক্স, রাইট? হ্যাঁ, এটাই হওয়ার কথা, কিন্তু এইটা মূলত রিন্ডার পেস্ট নামে একটি ডিজিজ। রিন্ডার পেস্ট হলো ডেডলি ডিজিজ। অনেকগুলো এই ভাইরাল ডিজিজের মধ্যে রিন্ডার পেস্ট একটি ডেডলি ডিজিজ। এই রিন্ডার পেস্টে এর আগে আমাদের দেশে লক্ষ লক্ষ গরু মারা গেছে, ঠিক আছে? বাট রিন্ডার পেস্টকে এখন আমরা কন্ট্রোল করতে পেরেছি, ঠিক আছে? তো সেটা অন্য একটি ফ্যামিলির ভাইরাস, বাট
এটা বাংলায় আমরা এটাকে বলি গো বসন্ত, বাট এর কজাল এজেন্ট হলো রিন্ডারপেস্ট ভাইরাস। এটি প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির একটি ভাইরাস। বসন্ত বলতে আমরা কিন্তু পক্স কে বুঝি, ঠিক আছে? গো বসন্ত বলতে আমরা যেটা বোঝার কথা হইলো কাউ পক্স কে, আসলে কিন্তু কাউ পক্স কে গো বসন্ত বলা হয় না। যাই হোক, এটি কোনোভাবে নামকরণটা এরকম হয়ে গেছে। চিকেন পক্স এর ক্ষেত্রে ঘটনাটি একই, যে মানুষের ক্ষেত্রে হচ্ছে চিকেন পক্স। এই নাম চিকেন পক্স। আর কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আজকে ক্লোজ করে দিচ্ছি। নাই মনে হয়। স্যার পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্সের টপিকটা আরেকবার। হ্যাঁ, পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স, এটি হলো আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা বলেছি যে আরএনএ ভাইরাসগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে পারে, আরএনএ ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ডও হতে পারে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসগুলো, মোস্ট অফ দি আরএনএ ভাইরাস কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস দুই ধরনের। এক ধরনের ভাইরাসকে আমরা হলো পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস বলি, আর এক ধরনের ভাইরাসকে বলি নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস, ঠিক আছে? তো এখন যে জিনিসটি হলো যে আমাদের বায়োলজিক্যাল যে ফেনোমেনা, আমাদের হোস্ট সেলের মধ্যে হিউম্যান প্রোক্যারিওটিক সেল হোক বা ইউক্যারিওটিক সেল হোক, বায়োলজিক্যাল সায়েন্সের সেন্ট্রাল ডগমা যে কথাটি আসলে মানে মূল বিষয় যেটি, সেটি হলো ডিএনএ আরএনএ প্রোডাকশন করবে, যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, এবং আরএনএ কি করবে? প্রোটিন সিনথেসিস করবে, যেটাকে বলা হয় ট্রান্সলেশন। তো এই আরএনএ গুলো বিভিন্ন ধরনের আরএনএ হয়ে থাকে। যেমন রাইবোজোমাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ, তো এই আরএনএ এর মধ্যে ইম্পর্টেন্ট একটি আরএনএ হলো মেসেঞ্জার আরএনএ, যে ইনস্ট্রাকশন দিবে হোস্ট সেল কি ধরনের প্রোটিন সিনথেসিস করবে। এই মেসেঞ্জার আরএনএটা প্রোটিন সিনথেসিসের জন্য ইনস্ট্রাকশন দিবে। এখন যেসব ক্ষেত্রে, যেসব সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের ক্ষেত্রে জেনোমিক আরএনএটাই মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করবে। এখানে দুটো জিনিস বলা হয়েছে, কখনো কখনো জেনোমিক যে আরএনএ অর্থাৎ এর জিনে যে আরএনএ আছে অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের যে স্ট্রাকচারটা, সেটাই যখন মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করবে নিজেই, তখন সেই ধরনের আরএনএ ভাইরাসগুলোকে আমরা পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস বলছি। আর যখন জেনোমিক আরএনএ থেকে আরেকটি নতুন আরএনএ তৈরি করতে বলবে, জেনোমিক আরএনএ বলবে যে নতুন একটি আরএনএ আমার দরকার, ঠিক আছে, আরএনএ স্ট্র্যান্ড দরকার, সেই নতুন আরএনএ স্ট্র্যান্ডটাই হলো মেসেঞ্জার আরএনএ হিসেবে, অর্থাৎ সে মেসেজ ক্যারি করবে কি ধরনের প্রোটিন সিনথেসিস করার প্রয়োজন। তো যখন এডিশনাল স্ট্র্যান্ড অফ আরএনএ প্রোডাকশন হবে এবং এই এডিশনাল স্ট্রাকচারটা মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করবে, তখন তাকে আমরা নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস বলি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার না? Yes, sir. ক্লিয়ার না? জি স্যার। মেসেঞ্জার আরএনএ এর কাজ হলো প্রোটিন সিনথেসিসে ইনস্ট্রাকশন দেওয়া। তো যদি জেনোমিক আরএনএ নিজেই মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করে অর্থাৎ ট্রান্সলেশনের ক্ষেত্রে, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে জেনোমিক আরএনএ যদি নিজেই ইনস্ট্রাকশন দেয় কি ধরনের প্রোটিন সিনথেসিস হবে, তখন তাকে হলো পজিটিভ সেন্স আরএনএ বলছি। আর যদি কি ধরনের প্রোটিন সিনথেসিস হবে সেটির জন্য জেনোমিক আরএনএ একটি এডিশনাল আরএনএ স্ট্রাকচার তৈরি করবে, সেই এডিশনাল নতুন একটি আরএনএ স্ট্রাকচার তৈরি করবে, সেই নতুন আরএনএ স্ট্রাকচারটা যদি
মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করে, তখন সেই ভাইরাসগুলোকে আমরা নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার না? স্যার এই ঘটনাটা কি শুধু সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ক্ষেত্রেই হবে নাকি Single strand ডাবল RNA এর স্ট্র্যান্ডের ক্ষেত্রে, ক্ষেত্রেও right. হতে পারে? হ্যাঁ, সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ এর ক্ষেত্রে এটি ঘটে থাকে। হ্যাঁ। আর ডাবল স্ট্যান্ডার্ডে কি স্যার ঘটলে এটা ডাবল স্ট্যান্ড আগে ডাবল সিঙ্গেল স্ট্যান্ডার্ডে স্ট্যান্ড এই হবে তারপর ঘটনাটি, এটা হবে নাকি এটা ডাবল ঘটবে স্ট্যান্ডার্ডের না? ক্ষেত্রে, ডাবল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে না। ডাবল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এই ঘটনাটি, এটা Yes, মূলত সিঙ্গেল স্ট্যান্ডার্ডের। আর কিছু? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে সামনের দিন আবারও জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।